আগের ক্লাসে আমরা একমাত্রিক গতির বিভিন্ন সমীকরণগুলো আলোচনা করেছি। সেখানে তোমরা পেয়েছো যে সমবেগে গতিশীল কোনো বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব s সমান vt বা v সমান u প্লাস এটি, s ইকুয়াল টু u প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস টোয়াইস s, st সমান u প্লাস হাফ a ইন্টু টোয়াইস t মাইনাস 1 এটসেট্রা। এবং যদি সেখানে মন্দন হয় তাহলে আমরা এর জায়গায় আমরা মাইনাস এ বসিয়ে আমরা সমীকরণগুলো পেয়েছি। বা যদি আমাদের বস্তুকণায় এটা যেরকম অনুভূমিকভাবে গতিশীল সমীকরণগুলো আমরা আলোচনা করেছি, ঠিক একইভাবে উলম্ব গতির ক্ষেত্রে যদি ঊর্ধ্বারোহণশীল হয় তাহলে সেক্ষেত্রে মন্দন মাইনাস জি, এবং যদি অবতরণশীল হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ জি মান বসিয়ে এবং অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় আমরা হাইট এইচ বসিয়ে আমরা সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এই সমীকরণগুলো আলোচনা করব। তার আগে আমরা অবকল সমীকরণ এটা নিয়ে একটু তোমাদের আলোচনা করব। তোমরা যখন ম্যাথে তোমাদের যখন আলোচনা হবে তখন তোমরা এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে। আমরা ছোট করে এখানে একটু আলোচনা করব। ধরো একটা বস্তুকণা টি সময়ে ধরো এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা যদি বলি যে মোট টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে ক্ষুদ্র সময়ে তার অতিক্রান্ত দূরত্বও ক্ষুদ্র হবে। এইরকম করে যদি আমরা ক্ষুদ্র সময় কল্পনা করতে থাকি, অর্থাৎ যে কোনো ধরো একটা ক্ষুদ্র সময়ে ডেল টি যদি হয় তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কী হবে? ডেল এস হবে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা মোট অতিক্রান্ত দূরত্বকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সময় যদি ভাগ করি, সরণটাও কী হবে? এভাবে ক্ষুদ্র হবে। তাহলে এই সরণের হার কি হবে? ডেল এস বাই ডেল টি। এখন এই যে আমরা ক্ষুদ্র সময়ের অবকাশে বললাম, এটা যদি আরও ক্ষুদ্র হতে থাকে, অর্থাৎ যদি এটা টেন্স টু জিরো হতে থাকে, তাহলে কি হবে না, তখন ডেল এস এর মানটা ক্রমশ ক্ষুদ্র হতে থাকবে। এই সময়ে যে এই ডেল এস ডেল টি এর যে মানটা, যে সীমাস্ত মান, এটাকে বলা হয় এর অবকল সহগ, অর্থাৎ ডেল টির সাপেক্ষে ডেল এস এর অবকল সহগ আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখব? যে ডেল টি টেন্স টু জিরো, দ্যাট ইজ এ লিমিট del t tends to 0 is equal to ds by dt। তার এই যে আমরা ds by dt পেয়েছি, এর সূত্রগুলো একটু আমরা দেখব। তোমাদের যেইটুকু প্রয়োজন আমরা সেইটুকুই, এখানে আমাদের যেটুকু প্রয়োজন হবে আমরা সেগুলোই একটু আলোচনা করে দেবো। ধরো আমরা যদি এটা এস আর টি এর জায়গায় আমরা যদি জেনারেলাইজড আমরা করি, যে ধরো ঠিক একইভাবে ওয়াই এর পরিবর্তন যদি ডিওয়াই এবং এক্স এর পরিবর্তন যদি ডিএক্স হয়, তাহলে আমরা কি করতে পারি না, একইভাবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। এখন ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে না, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু d dx of x to the power n, that is equal to n into x to the power n minus 1. ধরো y is equal to c into x to the power n, তাহলে কি হবে? dy by dx is equal to d dx c x to the power n, that is equal to c into n into x to the power n minus 1. যদি y is equal to only c constant হয়, c এখানে constant, এখানে যদি c constant হয় তাহলে কি হবে না, dy by dx d dx of c, that is equal to 0. যদি y is equal to e to the power x হয়, তাহলে dy by dx সমান d dx e to the power x, that is equal to e to the power x. যদি y is equal to e to the power mx হয়, তাহলে dy by dx সমান d dx of e to the power mx, that is equal to m e to the power mx. ত্রিগোণমিতিক যদি কয়টা আমরা রাশি নিয়ে আলোচনা করি তাহলে কি হবে?
ধরি y সমান সাইন থিটা বা সাইন এক্স, তোমাদের যেহেতু y আর x নিয়ে আলোচনা করছি, ধরো সাইন এক্স, তাহলে dy বাই ডিএক্স dx of sin x that is equal to cos x. যদি y is equal to sin of mx হয় তাহলে কি হবে, dy by dx is equal to ddx of sin of mx that is equal to m cos mx. ধরো y is equal to cos x, তাহলে কি হবে, dy by dx is equal to ddx of cos x is equal to minus of sin x. ঠিক একইভাবে y is equal to যদি মাইনাস cos of mx হয় তাহলে dy by dx is equal to ddx of cos mx that is equal to minus m into sin mx. এগুলো আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ধরো এবার আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশন, এখন আমরা যেরকম y এর ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট dy ধরেছি বা x এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ dx ধরেছি, ঠিক সেরকম যদি আমরা এই dy এগুলোকে যদি আমরা ক্রমশ যদি আমরা যোগ করতে থাকি অর্থাৎ সমাকলন করতে থাকি তাহলে কি হবে না, আমরা এরকম সমস্ত dy তাদের যদি সমাকলন করি, যেটা হচ্ছে গিয়ে এইটা ইন্টিগ্রেশনের সাইন, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে y এবং একটা ধ্রুবক থাকবে আমাদের c। তাহলে আমাদের রাশিমালাগুলো আমরা কিভাবে করব না, ধরো যদি y ইজ ইকুয়াল টু, ধরো আমাদের ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx কি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, যেখানে c সমান সমাকলন ধ্রুবক। e টু দি পাওয়ার mx, একদম mx করলাম, dx ইজ ইকুয়াল টু কি হবে না, e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা না x দিয়ে করছি আমরা, x dx সমান কি হবে না মাইনাস অফ cos x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cos x dx সমান কি হবে না সাইন অফ x প্লাস c। আমাদের এই ইন্টিগ্রেশনের এগুলো আমাদের জানা থাকলো, কারণ আমরা এবার কি করব, অবকলন বা সমাকলনের সাহায্যে আমরা কি করব না আমাদের গতির সমীকরণগুলো আমরা একটু আলোচনা করব। এখন ধরো আমাদের ডিটি সময় ধরো সরণ ds, তাহলে বেগ v সমান কি হবে না সরণের হার, দ্যাট ইজ ইকুয়াল টু ds বাই dt, বেগ v। যদি ত্বরণ হয় তাহলে ত্বরণ কি হবে না ত্বরণ a সমান d dt, বেগ বৃদ্ধির হার, তাহলে কি হবে না dv বাই dt, বেগ বৃদ্ধির হার dv বাই dt, দ্যাট ইজ ইকুয়াল টু d dt অফ v এর জায়গায় আমি লিখতে পারি ds বাই dt, দ্যাট ইজ ইকুয়াল টু d2s বাই dt2। এই কথাটা মানে d স্কোয়ার s বাই dt স্কোয়ার নয়, d2s বাই dt2, অর্থাৎ s কে t এর সাপেক্ষে পরপর দুইবার অবকল করা। এইটা আমরা যখন আমাদের ত্বরণ নির্ণয় করব তখন আমরা কি করব, যদি সরণ থাকে তাহলে তাকে আমরা t এর সাপেক্ষে পরপর দুইবার অবকলন করব। ধরো আমাদের ত্বরণ সমান কি আছে না, ত্বরণ f, ধরো আমরা a দিয়ে লিখছি, ত্বরণ a সমান কি হলো না dv বাই
ডিটি বা ডিভি সমান এ ডিটি, উভয় পক্ষে সমাকলন করলে পাই কি পাবো, বা ইন্টিগ্রেশন অফ ডিভি সমান ইন্টিগ্রেশন অফ এ ডিটি, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে না ডিভি, তাহলে ভি সমান এ কনস্ট্যান্ট, তাহলে এ ইন্টু টি প্লাস সি, তাহলে এখানে সি সমাকলন ধ্রুবক। তা যদি টি সমান 0 হয়, তাহলে একদম শুরুতে যদি হয় তাহলে তার অন্তিম বেগটা কী হবে না, সেক্ষেত্রে ভি সমান কী হবে, ইউ হবে। তাহলে এটা যদি হয় তাহলে সি এর মান বসাও, এটা 0, তাহলে ভি এর জায়গায় ইউ বসালাম, তাহলে সি সমান কত হবে না, অতএব সি সমান ইউ। তাহলে কি হলো, ভি সমান ইউ প্লাস এটি। এস ইজগাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণের আমরা প্রমাণ করব। তা আমরা কি জানি, ভি ইজগাল টু ডিএস বাই ডিটি, বা ডিএস সমান কী হবে ভি ডিটি, উভয় পক্ষে সমাকলন করলে কি পাই, ইন্টিগ্রেশন অফ ডিএস ইজগাল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, বা এ সমান কী হবে ভি ইন্টু টি প্লাস সি, সরি এখানে বসাও ইন্টিগ্রেশন ভি সমান ইউ প্লাস এ টি ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে না ইন্টিগ্রেশন অফ ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ এটি ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ কনস্ট্যান্ট, তাহলে এ ডিটি, তাহলে কী হবে টি প্লাস হাফ এ টি স্কোয়ার প্লাস সি। এখন যদি টি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু 0, তাহলে মান বসাই, তাহলে সি সমান কত হবে, সি ইজ ইকুয়াল টু এখানে এটা 0 এটা 0, তাহলে সি সমান কত হবে 0, অতএব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি ত্বরণ এ সমান কি ডিভি বাই ডিটি, এটাকে আমরা লিখতে পারি এ সমান ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, সমান কি লিখতে পারি না ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। এইটা মানে কি, ডিএস বাই ডিটি মানে সরণের হার মানে বেগ, তার মানে ভি, বা এ ভি ডিভি সমান এ ডিএস। তো উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাবো এইটা, তাহলে বা ভি স্কোয়ার বাই 2 সমান এ ইন্টু এস প্লাস সি। যদি টি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে, আর ভি ইজ ইকুয়াল টু কত হবে ইউ হবে, তাহলে সি সমান কত হবে, দেখো এটা এস যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এস ইজ ইকুয়াল টু 0, আর ভিটা কী হবে প্রাথমিক বেগ ইউ, তাহলে ভির জায়গায় আমরা ইউ বসাচ্ছি, তাহলে সি কত হবে না ইউ স্কোয়ার বাই 2, তাহলে কী হবে এখানে মান বসিয়ে পাই ভি স্কোয়ার বাই 2 সমান এ ইন্টু এস প্লাস ইউ স্কোয়ার বাই 2, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। অর্থাৎ আমরা কলনবিদ্যার সাহায্যে আমাদের যে গতির সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, বা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আমরা প্রমাণ করতে পারলাম। এবার আমরা এই যে আমাদের গতির সমীকরণগুলো এগুলো আমরা লেখচিত্রের সাহায্যে একটু আমরা ব্যাখ্যা করব। এখন লেখচিত্র তোমরা ইতিপূর্বে ক্লাস 10-এ তোমরা লেখচিত্র এঁকেছো, বা তোমরা
যখন ক্রিকেট খেলা দেখো তখন তোমরা দেখেছো যে যদি ক্রিকেট খেলা হয় দেখবে যে পাশে এরকমভাবে ওভার দেওয়া আছে আর এপাশে ধরো রান দেওয়া আছে, তো এরকম গ্যাপ গিয়ে কখনো এরকম উঠছে, এরকম নামছে, এটসেট্রা। অর্থাৎ কি না কখনো, অর্থাৎ এই যে বিভিন্ন ওভারে তার রান রেটটা কেমন ছিল, কত রান হয়েছিল, সেটা এখান থেকে কি ব্যাখ্যা করা যায়। কখনো বেড়েছে, কখনো কমেছে, কোন ওভারে কত রান হয়েছে, এরকম পরপর আমরা এখানে ওভারগুলো যদি পুট করি এবং এ পাশে যদি আমরা রানগুলো দেখি, এরকম তোমরা গ্যাপের সাহায্যে সেগুলো দেখেছো। এখানেও গতির সমীকরণ আমরা যখন আলোচনা করব তখন একইভাবে আমরা সেগুলোকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা দেখব যে ধরো যে কোনো বস্তুকণা তার সময় সাপেক্ষে ধরো তার স্মরণ সময় লেখচিত্র আমরা প্রকাশ করব। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমরা এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করব না, এক্স অক্ষ বরাবর যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, ধরো আমরা যদি সময় আর স্মরণ যদি হয় তাহলে এখানে সময় টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে আমরা কি দেবো এক্স অক্ষ বরাবর, আর এপাশে আমরা কি দেবো স্মরণ এস ওয়াই অক্ষ বরাবর। ধরো যখন একদম বেগটা, যখন বস্তুকণা একদম স্থির বেগে আছে, স্থির অবস্থায় আছে, তাহলে সময় যাচ্ছে, বস্তুকণার কোনো স্মরণ নেই, সময় যাচ্ছে, বস্তুকণার কোনো স্মরণ নেই, সময় যাচ্ছে, বস্তুকণার কোনো স্মরণ নেই। অর্থাৎ এইটা কি হবে না, তাকে স্মরণ সময় লেখচিত্রকে প্রকাশ করবে। ধরো কখনো সে কিছুটা স্মরণ হয়েছে, কখনো গতিশীল অবস্থায় গতিশীল ছিল, তারপরে সে স্থির অবস্থায় আছে, তাহলে কি হবে না, একটা সময় ধরো সে এতটা স্মরণ গেছে, তারপরে স্থির অবস্থায় আছে, তাহলে যত সময় যাচ্ছে তার আর স্মরণ হচ্ছে না, যত তার সময় যাচ্ছে স্মরণ হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে তার লেখচিত্রটা এই রেখা দিয়ে প্রকাশ করা যাবে। এবার ধরো বস্তুকণা সমবেগে গতিশীল আছে, তাহলে সমবেগে যদি গতিশীল থাকে তাহলে তার স্মরণ সময় লেখচিত্র কেমন হবে। সমবেগে গতিশীল, যখন সমবেগে গতিশীল আছে তখন কি হবে, যদি আমরা এপাশে সময় দিই, সময় টি দিই, এপাশে যদি আমরা বেগ ভি দিই, আমরা স্মরণ সময় লেখচিত্র করছি, তাহলে স্মরণ এস যদি আমরা স্থাপন করি তাহলে কি হবে না, সমবেগে গতিশীল, অর্থাৎ সে কি হবে না, একটা সময় অন্তর তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে, আবার একটা সময় অন্তর তার অতিক্রান্ত দূরত্ব কি হবে বাড়বে, অর্থাৎ তার কি হবে এইভাবে লেখচিত্রটা প্রকাশ করবে। এই রেখা দ্বারা আমরা প্রকাশ করব সময় স্মরণ লেখচিত্র যখন সে সমবেগে গতিশীল থাকবে। এবার ধরো সে সমত্বরণে গতিশীল আছে, তাহলে সমত্বরণে যদি গতিশীল থাকে সমত্বরণে গতিশীল, তাহলে সমত্বরণে যদি গতিশীল থাকে ঠিক একইভাবে আমরা এপাশে সময় দিলাম, এপাশে আমরা স্মরণ দিলাম। আচ্ছা, এখানে যেহেতু ত্বরণ আছে তাহলে প্রতি মুহূর্তে তার বেগ কি হবে বৃদ্ধি পেতে থাকবে, যে বেগ যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কি না যত সময় যাবে তত তার অতিক্রান্ত দূরত্বটা স্মরণটা এইভাবে বাড়তে থাকবে। তাহলে এই লেখচিত্রের সাহায্যে আমরা কি করব না, সমত্বরণে গতিশীল বস্তুকণার স্মরণ সময় লেখচিত্র প্রকাশ করতে পারব। ঠিক একইভাবে যদি আমরা বেগ সময় লেখচিত্র প্রকাশ করি, ধরো বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ সময় লেখচিত্র কি হবে, ধরো এপাশে আমাদের সময় এক্স অক্ষ বরাবর টি কে স্থাপন করলাম এবং বেগ ভি কে আমরা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে সমবেগে গতিশীল, সমবেগে
গতিশীল যদি হয় তাহলে কি হবে? দেখো সমবেগে মানে তার ধরো একটা প্রাথমিক বেগ ছিল, এরপর সে সমবেগে গতিশীল হচ্ছে। তাহলে একটা সময় পর তার বেগ কী হবে? একই থাকবে। আবার একটা সময় পর কী হবে? তার বেগ বাড়বে না, সমবেগে গতিশীল আছে, একই থাকবে। আবার একটা সময় তার বেগ কী হবে? একই থাকবে। অর্থাৎ কি না, এই রেখাটা দিয়ে অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখা দিয়ে আমরা কি করব? সমবেগে গতিশীল বস্তুকণা বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করতে পারব। এবার ধরো সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র কি হবে? দেখো সমত্বরণে গতিশীল, তা যদি সে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে তার একদম প্রথম মূলবিন্দু থেকে যাত্রা শুরু হবে। তাহলে সেক্ষেত্রে কি হলো না, একটা সময় গেছে তার বেগ বাড়ছে, আবার ধরো সময় যাচ্ছে তার বেগ বাড়বে, একটা সময় যাচ্ছে একই হারে তার বেগ বাড়বে। এইভাবে ক্রমশ তার যত সময় যাবে তার বেগ তত কী হবে? বাড়তে থাকবে। তাহলে এই রেখাটা কি করছে না, দেখো আমাদের বেগ সময় লেখচিত্র, যেহেতু সে সমত্বরণে গতিশীল, প্রতি মুহূর্তে তার বেগ বাড়ছে, যে কোনো সময় যাও তার বেগ বৃদ্ধি পাচ্ছে, আগে যা ছিল তার থেকে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই রেখাটা আমাদের কি করছে? বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে কি না, সমত্বরণে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে। যদি তার প্রাথমিক বেগ একটা থাকে তাহলে কি হবে না, সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা একটু আলাদা হবে। অর্থাৎ কি না, ধরো এবার আমরা ভি দিয়েছি, তাহলে প্রাথমিক বেগ একটা ছিল, তাহলে যেহেতু তার প্রাথমিক একটা বেগ ছিল তারপরে সে সমত্বরণে গতিশীল শুরু করেছে, তাহলে সেখানে কি হবে? একটা নির্দিষ্ট বেগের পর, অর্থাৎ যে আমাদের ভি সমান ইউ প্লাস এটি, সেখানে আমাদের একটা নির্দিষ্ট বেগ তারপর থেকে তার ত্বরণ নিয়ে সে যাত্রা শুরু করেছে। এবার ধরো সমমন্দনে গতিশীল কোনো বস্তুকণার বেগ সময় লেখচিত্র, সমমন্দনে। তাহলে এক্ষেত্রে দেখো না, আমাদের এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে মন্দন মানে তার প্রথমে একটা বেগ ছিল, তারপরে তো সে তার বেগটা হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে তার একটা বেগ ধরো এরকম জায়গায় তার বেগ ছিল, তাহলে ক্রমশ কী হবে? তার বেগটা হ্রাস পাবে। অর্থাৎ যত সময় যাবে তত তার বেগটা কী হচ্ছে? দেখো সময় যত যাচ্ছে এগোচ্ছে, বেগ তত হ্রাস পাচ্ছে, সময় যত এগোচ্ছে বেগ তত হ্রাস পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এই রেখাটি আমাদের কি করলো না, সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করছে। অর্থাৎ আমাদের যদি কোনো সমস্যা এরকম থাকে, ধরো আমাদের এরকম একটা এভাবে দিল, ধরো আমাদের T1, ধরো এটা T1, T2, T3, T4, T5 এরকম চলতে থাকলো। এখানে ধরো একটা V1, V2, V3, V4 এরকম বিভিন্ন, ধরো এটা V1, V2, V3, V4 এরকম দেখালো। তাহলে আমরা অর্থাৎ তার বিভিন্ন বেগগুলো আমরা এখানে মান থেকে পেয়ে যাব, আমাদের ওখানে সমস্যার মধ্যে অর্থাৎ অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। এখন দেখো তাহলে আমাদের বললো যে মোট তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে কি করব? তবে এখান থেকে এইটা অতিক্রান্ত দূরত্ব কি হবে না, আমরা দেখতে পাচ্ছি এখানে এস সমান ইউটি, কারণ এখানে ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পাবো কি করে না, তার প্রাথমিক বেগ ইউ সমান এখানে 0 আছে, তাই তো। এবার টি সময়টা কি করে পাবো না, সময়টা দেখো এখান থেকে T1 যে যত সেকেন্ড আছে সেটাই হলো তার সময়। বলবে তাহলে এটা কোথা থেকে পাবো? দেখো এর প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগ আছে, সময় আছে, তাহলে আমরা এ পাবো।
তাহলে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক একইভাবে এখানে দেখো এটা কি আছে, মন্দন আছে। তাহলে মন্দন যদি হয় তুমি বলবে স্যার মন্দনটা এখানে কী করে পাবো? দেখো এইখানে একটা টি পেয়েছি আর এইখানে একটা টি পেয়েছি, অর্থাৎ এই T2 থেকে T1 যদি বাদ দিই তাহলে এই সময় তার গতির সময়টা পেয়ে যাব। কতটা সময় সে এই মন্দনে গতিশীল ছিল, তাহলে এটা সময় পেলাম। তার প্রাথমিক বেগ আর অন্তিম বেগ পেলাম, তাহলে প্রাথমিক বেগ পেয়েছি, অন্তিম বেগ পেয়েছি, তার সময় পেয়েছি, তাহলে তার মন্দন পাবো। তাহলে মন্দন পেলে এর সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এটা ইউ, তাহলে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটাতে কি দেখো তো, এইটা দেখো এইটা সমবেগে গতিশীল আছে, তাহলে এই সময় তার অতিক্রান্ত দূরত্ব কত হবে না, তার T3 মাইনাস T2 করলে তার এই সময় সমবেগে গতিশীল কতটা সময় সেটা পেয়ে যাব। এবং ভি মানে কত না, এখানে এর বেগটা যেটা, তাহলে এর সমান এখানে ভিটি পেয়ে গেলাম। একইভাবে আবার দেখো এখানে ত্বরণ, ত্বরণ মানে এখানে T4 মাইনাস T3 করলে এই সময়টা পাবে। ত্বরণ কতটা পাবে না, V3 আর এই যে V2, এদের ডিফারেন্সটা হবে কি তার বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন বাই সময় তার ত্বরণ পাবো। তাহলে এর সমান আবার এইটা ইউ, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়ে যাব। আবার এটা মন্দন আছে। একইভাবে এই ধরনের যে কোনো সমস্যা তোমরা এই ছবি দেখে বা এই পদ্ধতিতে সমস্ত সমাধান করতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা আমাদের একমাত্রিক গতির ক্ষেত্রে বেশ কিছু আমরা সমীকরণগুলো পড়েছি, সমীকরণগুলো আমরা কলনবিদ্যার সাহায্যে আমরা প্রমাণ করেছি, লেখচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করেছি। এবার আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে এই সমস্যার সমাধানগুলো তোমরা কীভাবে করবে সেগুলো আগে বলি। তোমরা যখন আমাদের পদার্থবিদ্যার সমস্যার সমাধান করবে, তোমরা এর আগেও শিখেছো, তবু আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। কি করবে না, প্রথমে কি কি দেওয়া আছে ওই গণিতটার মধ্যে এবং কি নির্ণয় করতে হবে প্রথমে সেগুলো সমস্ত তুলে ফেলো। তুলে ফেলার পর তারপরে দেখো যে সমস্ত এককগুলো একই এককে আছে কিনা। যদি একই এককে না থাকে তাহলে এককের পরিবর্তন করে সমস্ত একই এককে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমাদের কি কি তথ্য দেওয়া আছে এবং সেক্ষেত্রে ওই তথ্যগুলো দিয়ে আমরা কি সমীকরণ প্রয়োগ করলে অঙ্কটা করতে পারি সেই সমীকরণটা আমাদের ওখানে অ্যাপ্লাই করতে হবে। করার পর যে উত্তরটা বেরোবে আমাদের যা নির্ণয় করতে দেওয়া থাকবে তার একক বসিয়ে আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে যে কোনো পদার্থবিজ্ঞানের যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে তোমরা সবসময় এই পদ্ধতিগুলো অনুসরণ করবে। আমি তোমাদের কয়েকটা অঙ্ক এখানে দেখাচ্ছি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করছি। তাহলে দেখো তোমাদের এখানে একটা অঙ্ক বলা হয়েছে। এই অঙ্কটা তাহলে কি বললো, যে একটা কণা সে তার 6ষ্ঠ সেকেন্ডে 145 এত মিটার পথ অতিক্রম করলো এবং 10ম সেকেন্ডে সে 185 সেন্টিমিটার পথ অতিক্রম করলো, মিটার পথ অতিক্রম করলো। তাহলে 16তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? ভালো করে বোঝো, 6ষ্ঠ সেকেন্ডে মানে 6ষ্ঠতম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? 145 মিটার। 10ম সেকেন্ডে, দশম অর্থাৎ 10তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? 185 মিটার। বলছে তার ষোড়শ অর্থাৎ 16তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব? তাহলে আমাদের এককগুলো সব একই আছে। তাহলে এবার তোমরা একটু ভাষায় লিখবে যে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব T6 সমান এইটা, 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব T10 সমান এইটা। তাহলে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষোড়শ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা এখান থেকে সমীকরণের সাহায্যে লিখতে পারি। কি জানি না, আমরা জানি এটা ST6 দিয়ে দিলাম, ST10 দিয়ে দিলাম, ST16 দিয়ে দিলাম। তাহলে আমরা জানি ST সমান U প্লাস হাফ A ইন্টু টুয়াইস T মাইনাস 1। এই সমীকরণ থেকে আমরা প্রথম ক্ষেত্রে লিখি কত? 145। তাহলে 145 সমান U প্লাস হাফ A ইন্টু 2 ইন্টু 6 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু U প্লাস 11/2A। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখব? এটা হলো ফার্স্ট কেস।
সেকেন্ড কেসে আমরা কি লিখব, দ্বিতীয় ক্ষেত্র থেকে আমরা কি লিখতে পারি না 185 সমান ইউ প্লাস হাফ এ 2 into 10 minus 1 that is equal to u plus 19/2 into a। তাহলে এই দুটো সমাধান করে আমরা কি পাই, দেখো সমাধান করি আমরা। ধরো এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ধরো 2 - 1 করি, 2 - 1 করিয়া পাই কি পাচ্ছি না 185, 185 থেকে 145 বাদ দিচ্ছি, তাহলে কত হলো এখানে 40। তাহলে 40 is equal to u minus u, তাহলে কেটে গেল 19/2a minus 11/2a, দ্যাট ইজ ইকুয়াল টু কত 8/2a, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে a ইজ ইকুয়াল টু হয়ে গেল এখানে 80 10, তাহলে a হলো 10, a 10 পেয়েছি। এবার বলছি আমরা এখানে a 10 বসাই, যে কোনো একটা জায়গায় a 10 বসাও, তাহলে a যদি 10 বসাই তাহলে কত হবে, এখানে a এর মান 1 নম্বর সমীকরণে বসাই পাই 1 নম্বর সমীকরণে বসাই পাই কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণে বসাও 10, 145 is equal to u plus 110/2, বা u is equal to 145 minus 55, that is equal to 090। তাহলে এবার বলছে যে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে ST16 is equal to কত হবে না u প্লাস হাফ a into 2 into 16 minus 1, that is equal to u কত 90 plus half a কত 10 into তাহলে 31, that is equal to কত হলো 90 প্লাস কত হলো এটা 155, that is equal to 245, এত কি ছিল মিটার, তাহলে এত মিটার। এই অঙ্কগুলো এইভাবেই তোমাদের সমস্যার সমাধান করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরও কিছু সমাধান করব। আজকের আমাদের এই পর্যন্তই থাক।